প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ঢাকা বংশাল থানার ৩২ ও ৩৩ নং ওয়ার্ডবাসী বর্জ্য পানি ও রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে জনজীবন দুর্বিষহ। বিস্তারিত দেখুন বংশাল থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। দীর্ঘদিন যাবত বর্জ্য পানির কারণে ভোগান্তির শিকার বংশালবাসী। বিষয়টি মিডিয়া প্রকাশ করার জন্য স্থানীয় ভুক্তভোগীরা সহযোগিতা চাইলে সরেজমিনে উপস্থিত হলে দেখা যায় এক ভয়ানক চিত্র। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এসপি বিপিপি পিএসসি এয়ার কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি ওয়াসা কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করলেও তারা স্কিল ম্যানপাওয়ার ও ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ইকুইপমেন্ট ওয়াসা কোম্পানি রেখে দিয়েছেন। ফলে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মকাণ্ডে অচল অবস্থায় পরিণত হয়েছে। এতে করে ভোগান্তির শিকার নগরবাসী ও জনজীবন বিপন্ন। তিনি আরও বলেন, যেখানে বর্জ্য ব্যবস্থাপনায় ৭,০০০ জন ম্যানপাওয়ার থাকার কথা, সেখানে রয়েছে ৪,৫০০ জন ম্যানপাওয়ার। এ কারণে আমরা নগরবাসীকে শতভাগ সেবা প্রদানে ব্যর্থ। আমাদের ম্যান্ডেটটা বর্জ্য ব্যবস্থাপনা হলো আমরা সারফেস বর্জ্য যেগুলি আছে, যেগুলি ধরেন ঝাড়ু দিয়ে যে বর্জ্যগুলি রাস্তাঘাটে হয়, এগুলি আমরা কালেক্ট করে আমরা মাত্র ল্যান্ডফিল্ডে আমরা নিয়ে যাই। বাট আমাদের যে ইন ডেপথ যে বর্জ্য যেগুলি আছে, ইন ডেপথ বলতে বোঝাচ্ছে যে যেই ড্রেনগুলি আমাদের আছে, যেগুলি বড় বড় পাইপলাইনের মাধ্যমে যে ড্রেনগুলি গেছে আমাদের সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে, প্লাস হলো আমাদের বড় যে খালগুলি আছে, এই ম্যাক্সিমাম খাল এবং ড্রেনগুলি ছিল ওয়াসার আন্ডারে। সে ৩১ ডিসেম্বর ২০২০ সালে এই ওয়াসা থেকে আমাদেরকে এই ড্রেন, কালভার্ট ড্রেন এবং খালগুলি আমাদেরকে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনকে। ওই সময় যে ওয়াসার যে ম্যান পাওয়ার ছিল প্রায় ১৫০ প্লাস ম্যান পাওয়ার প্লাস ৪০ থেকে ৫০ জন ইঞ্জিনিয়ার ছিলেন। ওই ম্যান পাওয়ারগুলি আমাদেরকে হ্যান্ডওভার করা হয়নি। আমাদেরকে ৫টা কি ৬টা মতো আমাদের ইকুইপমেন্ট আমাদেরকে হ্যান্ডওভার করেছে, যেটা ৫টা বা ৬টার ভিতরে অধিকাংশগুলি নষ্ট ছিল। সো আলটিমেটলি আমাদের যে ম্যান পাওয়ার এবং যে এক্সপার্টিস এবং যে ইকুইপমেন্ট আমাদের পাওয়ার কথা ছিল সেগুলি আমরা পাই নাই। সো যেটা হয়েছে আমাদের তো বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের কিন্তু এক্সপার্ট ম্যান পাওয়ার নাই। আমাদের কি করে যারা নন এক্সপার্ট, যে নট স্কিল ম্যান পাওয়ার দিয়ে তখন আমাদেরকে আমাদের যে নর্মাল যে কাজগুলি করার কথা সেই কাজের মাঝখানে এই দায়িত্বটা আমাদের উপর আসার পরে আমরা আমাদের লোক দিয়েই, যে আমাদের এমনি স্ট্রেংথ কম, আমাদের টোটাল জনবল থাকার কথা ছিল ৭,০০০ জন। ৭,০০০ জনের ভিতরে বর্তমানে আমাদের ৪,৫০০-এর কিছু উপরে আমাদের জনবল আছে। সো এখানে আমাদের জনবলের ঘাটতি আছে। বিভিন্ন ওয়ার্ডে আমরা নতুন কিছু ওয়ার্ড হওয়ার পরে আমরা সেখানেও জনবল ঠিকমতো দিতে পারি নাই। এর ভিতরে আমাদের ওয়াসার রেসপন্সিবিলিটি আসার পরে সো আলটিমেটলি একই জনবল দিয়ে আমরা এই কাজটা এবং উইদাউট স্কিল ম্যান পাওয়ার দিয়ে কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা আমাদের যে একটা ড্রেন সার্কেল হিসাবে একটা ম্যান পাওয়ার সেট আপ দিয়ে ১৫০ জনের মতো ম্যান পাওয়ার দিয়ে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা মন্ত্রণালয়টা অনুমোদন হয়ে গেলে আমাদের এই ব্যবস্থাপনাটাকে সুষ্ঠুভাবে দেখভাল করার জন্যে আমাদের হয়তো তখন এই সমস্যাগুলো আর থাকবে না। এখন আপনারা যেই সমস্যাটা এখন বলেছেন, আমি আজকে নির্দেশ দিয়েছি, আমি ইন ডেপথ না হলেও রাস্তার ভিতরে যেন পানি না থাকে, আমি আমার সিআই এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার নির্দেশ দিয়েছি কালকের ভিতরে যেন রাস্তার উপরে পানি না থাকে। আর রাস্তার যে সংস্কারের কথাটা বললেন, এটা যেহেতু আমার আরেকটা ডিপার্টমেন্ট, আমি সেটা আপনাদেরকে অবগত করতে চাই যে আমি তাদেরকে নির্দেশনা দিব যেন ইমিডিয়েটলি এটা যেভাবেই হোক কি করা যায়, যে ইমিডিয়েটলি কিছু প্রক্রিয়া আছে। আমি যদি বলি আজকেই আমি কার্পেটিং করে রাস্তাটা নতুন করার মতো ব্যবস্থা করতে হবে, সেটা করলে আসলে কিছু প্রক্রিয়া শেষ করে যেতে হয়। সো আমি আজকেই দেখব যে প্রক্রিয়াটা কতটুকু হয়েছে। যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি যেন আমরা প্রক্রিয়াটা হাতে নিতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। বাট ইমিডিয়েট বেসিসে আমরা যেই কাজটা করব, যে যেন রাস্তায় পানি জমে জনগণের দুর্ভোগ না হয়, আমরা সেই ব্যবস্থা করব। রাজধানীর বংশাল থানাধীন পঞ্চায়েত কবরস্থান ৬৩ বংশাল সড়ক একটি জনবহুল এলাকা। এই এলাকার বংশাল সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করেন মোটর পার্টস ক্রয় করার জন্য। এছাড়াও রয়েছে অনেক বাণিজ্যিক কর্মকাণ্ড।
উক্ত এলাকায় বসবাস করেন স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন পেশার সর্বসাধারণ। পঞ্চায়েত কবরস্থান 63 বংশাল সড়ক ও আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার সড়ক বর্জ্য পানিতে তলিয়ে যাওয়ার কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার এখানকার বসবাসকারীরা। 15-20 বছর উপরে রাস্তায় একই হাল, রাস্তাঘাটে মানুষ বাড়িঘর ভাঙ্গে এই ময়লা ফালা দিয়েছে। আর মানুষ চলাচলের জন্য এক পথটা তো এইদিকে নামাজ পড়ার লোক যেতে পারে না, যাতায়াতের বিভিন্ন সমস্যা আছে, নামাজ পড়া পারতেছে না, আমরা দোকানদারি করা পারতেছে না, ব্যবসা বাণিজ্য করা পারতেছে না, মারলে যা পারতেছে না, কোনো রিক্সা গাড়িগুলো চলে না ঠিক মতন, উল্টা যায় ভাঙ্গা জায়গা রিক্সা পুরা জায়গা মা বন্ধ ক্ষতি হয়। সামনে রমজান মাস আরো ভোগান্তি, আর এখন তো কম দেখতে পানি, আর একটা 2টা দিকে আরো পানি পড়ে যাব, আর বৃষ্টি হলে তো কোমর পর্যন্ত পানি থাকে। এটা প্রায় এরকম চলতেছে, প্রায় 1 বছর ধরে চলতেছে। এর মধ্যে আমি একাধিকবার আপনার কমপ্লেন করা হয়েছে। এই কমপ্লেন করার পর ওনারা আপনার গিয়ে 2-1জন আপনার লোক পাঠায় দেয়, লাঠি লুঠি দিয়ে পরিষ্কার করে। কিন্তু এই পুরো বংশাল রুটি আপনার যতগুলো মেন হল আছে সম্পূর্ণ একেবারে আপনার শিশার মতো গেলে জাম হয়ে রয়েছে, কিন্তু দেখার মতো কেউ নাই। কমপ্লেন করলে যে পাঠিয়েছি এই পর্যন্তই শেষ। আর আপনার দেখা গেল 3 দিন ঠিকঠাক চলে, এরপরে আবার আগের মতো হয়ে যায়। পাশে একটা পঞ্চায়েত কবরস্থান আছে, এখানে মানুষ প্রায় যাতায়াত করে, কিন্তু খুবই মানে দুর্ভাগ্য এবং গন্ধ, মানে একেবারে থাকা যায় না। এখান থেকে ভুক্তভোগী অনেক বছর যাবত, কারণ আওয়ামী লীগ সরকার ছিল, অনেক বছর তাপস ছিল যে ওনারা কোনো কাজকর্ম এটা করেনি। এই রোডের মধ্যে স্কুলে বাচ্চারা যায়, তারপর কলেজে যায়, এই যে মাদ্রাসায় যায়, যারা যেখানে যায় গণবসতি, কোনো এই রাস্তার উন্নত বলতে নাই। সরকার কি এগুলা দৃষ্টি করে না, খবর দেখে না? দেখলে তো রাস্তা এতদিন এরকম থাকে না। তারেক রহমান ভাইয়াকে বলতে চাই যে এই রাস্তাটা তারেক ভাইয়া যদি একটু দৃষ্টি করে খেয়াল করে, তা আমি মনে করি ইনশাল্লাহ হয়ে যাবে। ব্যাপার হচ্ছে এই কাজটা পারদর্শিতা ছিল ঢাকা ওয়াসা। আমরা যখন 2020 সালে আমাদের কাছে এটা হস্তান্তরিত হয়, আমরা তখন থেকে কাজটা শতভাগ দেখভালের জন্য সচেষ্ট রয়েছে, এবং প্রতি বছর ঠিকাদারের মাধ্যমে এই পাইপ ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে এবং জলবদ্ধতা নিরসনের চেষ্টা করা হয়ে থাকে। তবে এখানে বলে রাখা ভালো, আমাদের জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। দেখা যাচ্ছে জনগণ আমাদের যেখানে সেখানে ময়লা এবং পাইপ ড্রেনগুলোতে যত্রতত্র ময়লা ফেলার কারণে খুব দ্রুত এগুলো ভরে যায়। এ ব্যাপারে জনগণ যত বেশি সচেতন হবে, আমাদের পাইপ ড্রেনগুলো তত বেশি সচল থাকবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় এই কাজটা দেখভালের কারণে যে জনগণের জনস্বল্পতা রয়েছে, সেই বিষয়টা আরও বেশি সক্রিয়ভাবে দেখা দরকার আছে। কারণ এখানে বলে রাখা ভালো, আমরা একটা নন টেকনিক্যাল বা আমরা যে কাজটা করতেছি সেখানে একটা টেকনিক্যাল স্ট্রং বডি থাকার কথা ছিল। সে বডিটা অনুপস্থিতির কারণে জলবদ্ধতা বলা যায় যে ওইভাবে আমরা দেখভাল করতে পারতেছি না। আশা করা যায় অতি সত্বর এই জলবদ্ধতা নিরসনের জনবল যদি নিয়োগ হয়ে যায়, তাহলে এই কাজটা আরও সঠিকভাবে দেখা সম্ভব হবে। তবে এ ব্যাপারে আমরা আশা করি জনগণের সচেতনতা দরকার, এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জলবদ্ধতা নিরসনে সবসময় সচেষ্ট থাকবে। তারা যেভাবে এই কাজগুলো নিরসন করতেন, সেই ধরনের ইকুইপমেন্টগুলা আমাদের কাছে হস্তান্তরিত করা হয় নাই। না হওয়ার কারণে আমরা এখান থেকে বলা যায় যে কিছু প্রযুক্তিগত ঘাটতি আমাদের রয়ে গেছে। তারপরও ঢাকা ওয়াসা তাদের সোয়ারেজ লাইনটা যদি আরও সক্রিয়ভাবে দেখভাল করে, কারণ এইখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে তাদের সোয়ারেজ লাইন সক্রিয়ভাবে দেখভাল না করার কারণে এই লাইনগুলো অনেক ক্ষেত্রে আমাদের ড্রেনেজের যে লাইনের সাথে সংযুক্ত করা হচ্ছে, যার ফলে একটা যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা কিছুটা স্বল্পতার কারণেও অনেক সময় অনেক রাস্তায় এই ধরনের জলবদ্ধ দেখা যাচ্ছে। তো আমরা আশা করি ঢাকা ওয়াসা তাদের সোয়ারেজ লাইনটা আরও বেশি সক্রিয়ভাবে দেখভাল করবে, যার ফলে আমাদের এই ড্রেনেজ লাইনের উপরে চাপটা আরও কমে আসবে। যদিও এই প্রকল্পটি ওয়াসা কোম্পানির আওতাধীনে ছিল, পরবর্তীতে মুনাফা লাভের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস দায়িত্ব নেন পয়ঃনিষ্কাশনের। তবে মেয়র ফজলে নূর তাপস ওই এলাকায় কোনো কাজ করেননি বলে এমনই অভিযোগ ভুক্তভোগীদের। সিটি কর্পোরেশনকে তো অনেকবার বলা হয়েছে, ওরা আসে কি একটু তদারকি করে, খোঁচাখুচি করে, একটু কমে 2-1 দিন ভালো থাকে, এরপর আবার আমাদের এই ব্যবসায় অনেক সমস্যা হয়, দাঁড়াইতে পারে না, আমরা নামাজে যাইতে পারি না, ছিটাছাটা লাগে, নামাজে বিঘ্ন ঘটায়। সামনে রমজান মাস আছে, এই
রমজান মাসকে সামনে রেখে বলতে চাইতেছি যে এগুলো যদি এইভাবে থাকে তা আমরা এই যে সিয়াম সাধনা করব কিভাবে করব। কর্পোরেশন এবং বিগত সরকার যারা ছিল এদের কাজের মানে খারাপ কাজের জন্য আজকে আমাদের এই বংশাল রোডে সবসময় মনে করে পানি ওঠে, এবং এখন মনে করেন যে বৃষ্টির দিন না, এখনই পানি উঠছে, আর যখন বৃষ্টির দিন আসবে তখন আমরা এখানটা তো মানে হাঁটারই কোনো উপযুক্ত থাকে না। কিন্তু মেন জায়গা যেখানে মেন ময়লা আটকে রয়েছে সেখানে করে না, ওই যেখানে পানি ওঠে ওখানে কোথায় ধুয়ে যায়। যখন সাবেক যে মেয়র ছিল উনি ওনার নিজের আখের গুছানোর জন্য এই কাজকর্মকাণ্ডগুলো আমাদের ভেজালের মধ্যে ফেলেছে, এগুলা খুবই খারাপ। এটা ছিল সাবজেক্টটা ছিল ঢাকা ওয়াসার, কিন্তু তৎকালীন যে মেয়র ফজলুন্নুর তাপস সাহেব উনি ওনার স্বার্থের জন্য যেভাবে আমাদের অত্যাচার করছে এইটাই তার একটা প্রমাণ আপনার যে কিভাবে আমরা কষ্টে আছি। আমাদের এই অত্র এলাকা এই আমাদের পুরাতন বয়েলখানা যাকে বলা হয়, বর্তমান ঠিক হলো শিক্ষাটুলি রোড মাঝের সর্দার এলাকা। এখানে প্রায় আজকে যখন থেকে আমি দেশের বাইরের থেকে আসছি তখন থেকে এই এলাকার আজকে দীর্ঘ 20 বছর ধরে এই অবস্থা। আমাদের শিক্ষাটুলির এই মাথা থেকে নিয়ে একেবারে বংশাল চৌরাস্তার ওই মাথা পর্যন্ত একেবারে বেহাল অবস্থা, কোনো পরিকল্পনা কোনো কিছুই নাই। আমাদের যাতায়াতে আসলে অনেক সমস্যা হচ্ছে, প্রায় 3-4 বছর ধরে এই অবস্থা দেখতেছি। যখন প্রায় অনেক সময় পানি অনেক বেড়ে যায় তখন আমাদের হাঁটতে আরও সমস্যা হয়ে যায়, নামাজ পড়তেও তখন অনেক সময় কষ্ট হয়ে যায়। যে আসবে তার কাছে আমাদের একটা থাকবে যে যাতে দ্রুত সম্ভব এই রাস্তাটা যেন মেরামত হয়ে যায়। বিশেষ করে হচ্ছে আমরা এই রাস্তা যে মানুষের যে এলাকার মানুষ, যেখানে আমরা নামাজি মানুষ নামাজ পড়তে যাব, এই যে ময়লা পানিগুলো ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র, এটা প্রাণকেন্দ্র বলা হয়। তো এইখানে যদি এই অবস্থা থাকে, বাকি রোডগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু এই রাস্তাটা মানুষের দুর্ভোগ, আসতে পারতেছে না, যেতে পারতেছে না। আর বৃষ্টি হলে তো কী অবস্থা হয় সেটা মানুষে দেখে, হয়তো প্রায় মাজার উপরে পানি উঠে যায়। আসলে এটা আমাদের প্রাণের দাবি, সবার দাবি, মহল্লার সবার দাবি, এই রাস্তাটা অতি সত্বর জরুরিভাবে নির্মাণ করা হোক এবং মানুষের এলাকাবাসী যারা আছে তারা স্বস্তি থাকতে পারবে। অত যারা বসবাস করতেছে তারা বুঝতেছে কী দুর্ভোগ। আমাদের খুব সমস্যা হয় এই জায়গায়, নোংরা পানি আবর্জনা গাড়ি নিয়ে আসছে, রাস্তা ভাঙ্গা, খুব সমস্যা হয় আমাদের।